সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো এই ভিডিওটা একটু কম্পিটিটিভ কোশ্চেন আলোচনা করার জন্য, যারা টিচার হতে চাও, স্পেশালি ভূগোলের টিচিং পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা সেই ধরনের পরীক্ষা দিচ্ছ, তো সেই ধরনের পরীক্ষাতে কোশ্চেন যেভাবে আসে তারই একটা আলোচনা। প্রথমেই বলি, ভূগোলের টিচার হতে গেলে যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে হবে সেখানে কিন্তু সাবজেক্ট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। যে বই কাছে আছে বইটা কোনো ব্যাপার না, ক্লাস 6 থেকে 12 প্রত্যেকটা টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে এবং জায়গাগুলো ধরতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। খুব কমন জিনিস কিন্তু প্রশ্নে আসে না, যেটা সবাই জানে। কনফিউশন হবে এমন জায়গা থেকে প্রশ্ন আসে। তো আমি স্টুডেন্টদের রিকোয়েস্টে কিছু ভিডিও আনার চেষ্টা করলাম। যেহেতু ভূগোলে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টার ধরেই ভাবছি আলোচনা করব তোমাদের সাথে। প্রথমে জিও টেকটনিক দিয়ে স্টার্ট করছি এবং আস্তে আস্তে আনবো প্রয়োজন মতো। সেটা তোমরা কমেন্টে জানাবে যে কিভাবে ভিডিও আনলে তোমাদের সুবিধা হয় বা কোন চ্যাপ্টার আগে দিলে সুবিধা হয়। তোমাদের সাজেশন নিয়েই সেটা আমি আনার চেষ্টা করব। আর এমসিকিউ বা বিভিন্ন রকমভাবে কোশ্চেন সেট করেছি, বাংলা ইংরাজি মিশিয়ে, তোমাদের সঙ্গে একটা আলোচনা যাতে করা যায় এবং তোমরা যাতে একবার করে রিভিশন করতে পারো ভিডিওগুলো দেখে, যাতে একটু রিভাইজ হয়। তো তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সেটাও জানিও বা কিছু সাজেশন থাকলে সেটাও জানিও। প্রথমে আজ টেকটনিক থেকেই স্টার্ট করছি। 50টা কোশ্চেন আলোচনা করব, দেখো কেমন লাগে। একটা একটা করে কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা কোশ্চেনগুলো দেখো, অ্যান্সার কিন্তু এখানে করা নেই, সবকিছু অ্যান্সার আমি করিনি। আর আমি প্রত্যেকটা কোশ্চেন বলবো এবং সেটা সেই রিলেটেড কিছু সেরকম থাকলে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। প্রথম কোশ্চেনটা দিয়েছি, ভূ অভ্যন্তরে পরিচালন স্রোত প্রবাহের ধারণা দেন। অপশন দেখো 4টে রয়েছে, দেখতে পাচ্ছ। পিচো, পার্কার, হোমস, কোবার। কোনটা অ্যান্সার? তোমরা নিজেরা মনে মনেই অ্যান্সারটা বলো। নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছ বাড়িতে সবাই। তো তারপর আমি অ্যান্সারটা বলছি। নিশ্চয়ই এটা অ্যান্সার সবাই জানো, ভূগোলের স্টুডেন্ট মোটামুটি। তো এটার অ্যান্সার হচ্ছে আর্থার হোমস, তাই না? এটা আমরা সবাই জানি যে পরিচালন স্রোতের ধারণাটা কে দিয়েছিল। আমি বাংলাতে কোশ্চেন সব কিন্তু লিখিনি, কিছু বাংলা লিখেছি, ইংলিশ লিখেছি, ইংলিশ বাংলা মিক্সড করে আছে। তো যেটা তোমাদের মনে রাখার সুবিধা সেইভাবে রেডি করেছি। কারণ বিভিন্ন এক্সামে যেটা হয়, আমাদের ভূগোলের স্টুডেন্টদের অনেক কিছু বাংলা টার্ম কিন্তু আমরা বুঝতে পারি না, তখন ইংরাজির হেল্প আমাদের নিতে হয়। এটা কিন্তু সত্যি কথা। কিছু কিছু টার্ম আছে যেগুলো আমরা ইংরেজিতেই অভ্যস্ত, তো বাংলা প্রশ্ন তো হয়, সব পরীক্ষায় বাংলায় প্রশ্ন হয় না। এসএসসিতে হবে, তো অন্যান্য অনেক পরীক্ষাতে ইংরেজিতেও হবে। সেজন্য আমরা ওইভাবে বাংলা বা ইংলিশটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা জানা, বাংলায় দিক ইংলিশে দিক। আর বাংলাতে যারা পরীক্ষা দেবে ভাবছো এসএসসি, তাদেরও কিন্তু ইংলিশের হেল্প নিতে হবে। উল্টো দিকে মানে পিছনের দিকে ইংলিশেও কোশ্চেনগুলো দেওয়া থাকবে। তো অনেক কোশ্চেন ইংলিশটা পড়ে নিয়ে আমাদের কনফিউশনটা দূর করতে হয়, কারণ বাংলায় আমরা একটু গুলিয়ে ফেলি, মানে ঠিক কি বলতে চাইছে বা ওয়ার্ডের মিনিংটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো সেই জন্য আমি বাংলা ইংলিশ মিশিয়েই করেছি। তাহলে একটা কোশ্চেন গেল, এটা গেল আর্থার হোমস। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন কিভাবে ঘোরায়। একটা কমন কোশ্চেন কিন্তু পরীক্ষায় কম আসার চান্স থাকে, সেটা সবাই পারবে, কিন্তু এমনভাবে দেবে চাকরির পরীক্ষায় যেটা হয়, কনফিউশনটা মারাত্মক লেভেলের হয়। যেমন এই কোশ্চেনটাই তোমরা দেখো, আমি একটু অন্য রকমের কোশ্চেনগুলো কিন্তু রেডি করার চেষ্টা করেছি। একদম কমন কোশ্চেন তো দিয়ে লাভ নেই, ভূগোলের স্টুডেন্ট হিসেবে সবাই তোমরা সব জানো, আর বাড়িতে তোমরা নিশ্চয়ই চ্যাপ্টার ওয়াইজ পড়ছো। একটু অড টাইপের বা একটু অন্য রকমগুলোই কিন্তু আমি এখানে তোমাদের সামনে নিয়ে এসেছি। যেমন দেখো, কোশ্চেনটা বলছে, সুদীর্ঘ কাল ধরে একটু একটু করে ভূপৃষ্ঠের পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে। তাহলে কি হবে অ্যান্সারটা তোমরা ভাবছো। আর বাংলা এরকম দেওয়া আছে, ভাবো। ভূগাঠনিক আলোড়ন, ভূগাঠনিক বিপর্যয়, সমস্থিতিক আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন। সমস্থিতিক মানে আইসোস্ট্যাটিক। আচ্ছা, ভূগাঠনিক আলোড়ন মানে হচ্ছে যেটা আমাদের জিওটেকটনিক মুভমেন্ট, ঠিক আছে।
আর ভূগাঠনিক বিপর্যয় মানে বাংলায় দেওয়া, তো ওই জন্যই বলছি কিছু কিছু বাংলা টার্ম কিন্তু আমাদের একটু কনফিউশন হয়। আর ভূগাঠনিক বিপর্যয় হচ্ছে ডায়াস্ট্রফিজম। এবার বলো তো এই অ্যান্সারটা কি হবে? শুনতে তো পাবো না ভিডিওর মাধ্যমে। তো দেখো, এটা কিন্তু একটা কনফিউশনের জায়গা বটে, কারণ এই যে প্রশ্নটা বলেছে যে দীর্ঘ সময় ধরে একটু একটু করে যে ভূপৃষ্ঠের পরিবর্তন হয়, মানে একটা স্লো মুভমেন্ট, তো সেই প্রক্রিয়াটাকে কি বলে? ভালো করে খেয়াল করো, এই চারটেই কিন্তু তার মধ্যে পড়ে। ইউস্ট্যাটিক আলোড়ন মনে পড়ছে তোমাদের, যেটা সি লেভেল চেঞ্জের জন্য হয়। আইসোস্ট্যাসির জন্য এই যে আইসোস্ট্যাটিক আলোড়ন। ভূগাঠনিক মানে টেকটনিক গুলো, প্লেট মুভমেন্ট গুলো নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে সবই তো ধীরে ধীরেই হয়। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে বলে ভূগাঠনিক বিপর্যয় অর্থাৎ ডায়াস্ট্রফিজম। আর ডায়াস্ট্রফিজমেরই এইগুলো কিন্তু ভাগ। কিন্তু কোশ্চেনটা যখন দেবে না, আমরা স্বাভাবিক ব্যাপার গুলিয়ে ফেলবো, কারণ মনে হবে যে এটা, তারপর মনে হবে এটাও তো হবে, এটাও তো হবে, কি ব্যাপার? সবই তো স্লো, সবই ধীরে ধীরে হয়, অনেক দিন ধরে অনেক সময় ধরে একটু একটু করেই হয়। আসলে ব্রড ভাগ কোনটা? ভূগাঠনিক বিপর্যয়টা মানে ডায়াস্ট্রফিজম এই প্রক্রিয়াটিকে বলে, এবং তার মধ্যে এগুলো সাবডিভিশন পড়ছে। তো এভাবে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, যাতে আমরা একটুখানি হলেও মানে ভাববো আর কি, একটু টাইম যাবে এর পিছনে। ওকে, আচ্ছা, নেক্সট আসছি। পর্যায়ন, গ্রেডেশন শব্দটি কে ব্যবহার করেন? পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেন? কি হবে অ্যান্সার? এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ্রেড। গ্রেড ব্যবহার কে করেন? আমি পরপর দুটো কোশ্চেনই লিখেছি। তো একটা গ্রেডেশন, একটা গ্রেড, দুটো কিন্তু আলাদা। গ্রেডেশন কথাটা দিয়েছে কারা? দুজন মিলে দিয়েছে, চেম্বারলিন এবং সলসবেরি। চেম্বারলিন এবং সলসবেরি দিয়েছে হচ্ছে গ্রেডেশন। আর যদি বলো গ্রেড, গ্রেড শব্দের প্রবক্তা হচ্ছে জি.কে. গিলবার্ট 1876। তো পরপর দুটো রেখেছে এই কারণে এখানেও একটা কনফিউশন। আমরা গ্রেডটা বেশি পড়ে অভ্যস্ত, গ্রেডেশন যখনই দিয়েছে হয়তো একটু গুলিয়ে গেল। তো গ্রেডেশন ব্যাপারটা আলাদা, গ্রেড শব্দের প্রবক্তা আলাদা। তো যখন আমি পড়াচ্ছি এই সংক্রান্ত একটু বলে দিই, ঝালাই করানোর জন্য বলছি। গ্রেড মানে বা গ্রেডেশন এইটা কি ব্যাপার না, যখন ভূপৃষ্ঠ উত্থিত অবনত মানে হচ্ছে আরোহণ অবরোহণ যখন হচ্ছে, আপ অ্যান্ড ডাউন, সঞ্চয়ের ফলে আরোহণ হচ্ছে, আবার ক্ষয়ের ফলে অবরোহণ হচ্ছে, এই প্রসেস তো আমাদের ভূমিতে চলতে থাকে। তো এই উঁচু নিচু এই যে চলছে, ক্ষয় হচ্ছে সঞ্চয় হচ্ছে, এটা হতে 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 একটা সময় আসে, একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসে, একটা স্টেবল কন্ডিশন। না উঁচু হচ্ছে না নিচু হচ্ছে, না তেমন সঞ্চয় হচ্ছে না তেমন ক্ষয় হচ্ছে, একটা ব্যালেন্স বা সাম্য অবস্থা। যখন কোনোটাই ঠিক হচ্ছে না, মানে না ক্ষয় বহন সঞ্চয় কোনো কাজই সেইভাবে হচ্ছে না, একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসছে, সেটাই কিন্তু আমাদের কন্ডিশন ছিল পর্যায়ন। ঠিক আছে? তো সেই ওয়ার্ডগুলো কে দিয়েছে, কবে দিয়েছে, এগুলো কিন্তু আমরা পড়ব। আর যে জিনিসগুলো আমি এখানে কোশ্চেনে তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা সব সঙ্গে সঙ্গে বুঝে যাবে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। ভিডিওয়ে আর কটা কোশ্চেন আলোচনা করব, কিন্তু প্রধান প্রধান জায়গাগুলো তুলে ধরছি, তোমরা সেই জায়গাগুলো কিন্তু বই থেকে ভালো করে খুঁটিয়ে অবশ্যই পড়বে। রিডিংটা মাস্ট। এমসিকিউ কোশ্চেনের সাকসেস পেতে গেলে রিডিং মাস্ট। কোনো মানে বাজারে মানে মার্কেট থেকে তুমি যতই বই কেনো, হয়তো এই সুযোগে পরীক্ষার অ্যাডভার্টাইজ হলে প্রচুর বই বেরিয়ে পড়বে, তুমি যতই বই পড়ো অসম্ভব ব্যাপার, বইতে এই ধরনের প্রশ্ন থাকবেই না। অর্ধেক প্রিন্টিং মিস্টেক থাকবে, ভুল অ্যান্সার ছাপানো থাকে, যেটা আমাদের অভিজ্ঞতায় বলছে। তো সেই জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়তেই হবে। নেক্সট কোশ্চেন। অ্যান্সার আমি লিখিনি, যদিও সবকিছু অ্যান্সার লিখিনি। প্রথমে ভাবলাম তোমাদের আমি এমসিকিউ এর কোশ্চেনের লিস্ট দিয়ে দেবো, পরে অ্যান্সার দিয়ে দেবো, তোমরা জাস্ট প্র্যাকটিস করবে, সেরকমও দেবো পরে প্রয়োজন হলে। আপাতত এভাবে স্টার্ট করলাম, জিনিসগুলো আমি এক লাইন করে বলে যাব কোশ্চেনগুলো, আর সেই রিলেটেড কিছু বলেও দেবো, যাতে তোমাদের একবার করে ঝালাই হয়ে যায়। আচ্ছা, বেস লেভেল অফ ইরোশন কে দিয়েছে ধারণাটা? ডেভিস, কিং, পাওয়েল, গিলবার্ট। এখানে আমি লিখেছি চারটে অপশন, কোনটা হবে? বেস লেভেল অফ ইরোশন মানে ক্ষয় সীমা, কতদূর নদী ক্ষয় করবে লাস্ট পর্যন্ত, সেই কনসেপ্টটা কে দিয়েছিল? ম্যাক্সিমাম না, এটা অনেকেই ডেভিস করে দিয়ে আসে। যেই ক্ষয়ের ব্যাপার একটা ইরোশন, অনেকে এটা ডেভিস করে দেখেছি। যাই হোক, এটা হচ্ছে পাওয়েল হবে, এই অ্যান্সারটা হবে পাওয়েল। নেক্সট কোশ্চেন।
ল্যান্ডফর্ম অফ থার্ড অর্ডার, একটু অন্যরকম কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করেছি, বললামই প্রথমে তোমাদের। ল্যান্ডফর্ম অফ থার্ড অর্ডার, 4টে অপশান আছে, কন্টিনেন্ট, জর্জ, প্লেটু, ওশান। তাহলে এই প্রসঙ্গে একটু বলে দিই, মনে করে নাও, ঝালাই করে নাও। আমাদের অনেকগুলো অর্ডারের ল্যান্ডফর্ম দেখা যায়। প্রথম হচ্ছে ফার্স্ট অর্ডার, পৃথিবী সৃষ্টির পর যেগুলো হয়েছে, একদম পৃথিবী সৃষ্টির পর, সেটা ফার্স্ট অর্ডার। দুটোই হয়েছিল, কন্টিনেন্ট আর ওশান, মানে মহাদেশ মহাসাগর, এই দুজনই ছিল, প্রথমে তো আর কিছু ছিল না, তো সেইটা হচ্ছে ফার্স্ট অর্ডার, মনে রাখবে। তার মধ্যে এবার যে কাজগুলো হচ্ছে, মানে মহাদেশ আর মহাসাগর হয়ে গেল, তার ঠিক পরের ধাপে কি তৈরি হয়েছিল? মহাদেশে হয়েছিল পর্বত, মালভূমি, সমভূমি, ব্যাস। আর সমুদ্রে তোমার ওই খাত, গভীর খাত, ওখানেও সমভূমি, মালভূমি, টিলা, যা যা হয়েছে সেগুলো। তো ওগুলো ছিল সেকেন্ড অর্ডার। তাহলে থার্ড অর্ডারে কোনগুলো পড়ছে? ওই যে ফার্স্ট অর্ডারে হলো মহাদেশ, তারপরে হলো পর্বত, মালভূমি, সমভূমি, সেকেন্ড অর্ডার। তার মধ্যে যেগুলো হয়েছে, মানে নদী দ্বারা ভূমিরূপ, হিমবাহ দ্বারা ভূমিরূপ, এগুলো তো সেই পর্বতের মধ্যে, মালভূমির মধ্যে হয়েছে। তো সেই যে ভূমিরূপগুলো হয়েছে সেগুলো থার্ড অর্ডার। তার মানে এই যে জর্জ, গিরিখাত, তো গিরিখাত, ক্যানিয়ন তোমরা পড়েছো, নদী যে করেছে না, বদ্বীপ, মিয়েন্ডার, বিভিন্ন ল্যান্ডফর্মস তোমরা পড়েছো, সেগুলো কিন্তু সব থার্ড অর্ডারে। তাহলে ফার্স্ট অর্ডার কি, সেকেন্ড অর্ডার কি, থার্ড অর্ডার কি, মনে পড়লো? এই জায়গাটা কিন্তু তোমরা আবার স্টাডি করবে। অসংখ্য পর্বত একসাথে মিশলে তাকে কি বলে? প্রশ্নটা এরকমই, অসংখ্য পর্বত একসঙ্গে মিশলে তাকে কি বলে? পর্বত শৃঙ্খল, পর্বতমালা, পর্বত শৈলশিরা, পর্বত গ্রন্থি। কতগুলো দেখো, আর সবই গুলিয়ে যাচ্ছে এই বাংলাগুলো দেখে, তাই তো? ঠিক তাই মনে হচ্ছে, ইংলিশগুলোও দিচ্ছি দেখো। নট, রিজ, মানে সবই মাউন্টেন নট, মাউন্টেন রিজ, মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন চেন, মাউন্টেন সিস্টেম, মানে কত কিছু, মানে অপশান এইগুলোর ইংরাজিগুলো। কিন্তু অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থির ইংরাজি হলো নট। তো পর্বত গ্রন্থি অ্যান্সার, মানে যেখানে সব পর্বত একসঙ্গে মেশে। কিন্তু পর্বত গ্রন্থি হলেও বাকি অপশানগুলো আমাদের একটু জেনে নিতে হবে তো, যে কোনটা কি। তো একবার বলে দিচ্ছি, যে আমি এখানে বোর্ডে দেখিয়ে দিই তোমাদের, চারিদিক থেকে যে পর্বত এসে মিশছে, মানে এরকমভাবে বিভিন্ন দিক থেকে যদি পর্বত এসে মেশে, এরকমভাবে একটা পয়েন্টে এসে মিশছে অসংখ্য পর্বত, দ্যাট ইজ নট, পর্বত গ্রন্থি। এরপরে আছে হচ্ছে মাউন্টেন রিজ। মাউন্টেন রিজ মানে হচ্ছে পর্বতে যে উঁচু নিচু, মানে এই যে এইগুলো রিজ, মানে জানো তোমরা রিজ অ্যান্ড ভ্যালি, রিজ ভ্যালি, এই হচ্ছে রিজ, মাউন্টেন রিজ। তাহলে মাউন্টেন রেঞ্জ কোনটা? মাউন্টেন রেঞ্জ যদি দেখো, তাহলে একই যুগের তৈরি এই পরপর যদি কতগুলো রিজ থাকে, এরকম মাউন্টেন রেঞ্জ, আমরা বলি না একটা বড় রেঞ্জ দেখা যাচ্ছে একই লাইনে, তো একই যুগে তৈরি, এই একই যুগটা মনে রাখতে হবে, একই যুগে তৈরি কতগুলো রিজ যদি পরপর থাকে, তাহলেই হচ্ছে সেটা মাউন্টেন রেঞ্জ। তাহলে মাউন্টেন চেন কোনটা? এই যেখানে দিয়েছি দেখো, মাউন্টেন চেন একটা অপশান, চেন তাহলে কোনটা? চেন হচ্ছে শৃঙ্খল, সেটাও কিন্তু এরকমভাবে পরপর পর্বত, মানে পরপর পরপর থাকবে এরকম চেন, কিন্তু সব আলাদা আলাদা যুগে কিন্তু তৈরি, প্রত্যেকটা যুগ আলাদা, এক যুগ কিন্তু নয়। আর একটা হচ্ছে মাউন্টেন সিস্টেম। মাউন্টেন সিস্টেম হচ্ছে এটা আবার একই যুগের হবে, সবকটা পর্বত কিন্তু পরপর পরপর থাকবে, এরকমভাবে পর্বত রয়েছে কিন্তু পরপর রয়েছে, কিন্তু আলাদা আলাদা যুগে নয়, একই যুগের বিভিন্ন পর্বতমালা যখন অবস্থান করবে সেটা হচ্ছে মাউন্টেন সিস্টেম। তাহলে এই সবগুলোই এক লাইন করে বলে দিলাম, তাহলে সবকটাই তোমাদের ঝালাই হয়ে গেল, ঠিক আছে? তো মাউন্টেন সিস্টেম কি জিনিস, আর আমরা যখন হিমালয়টা পড়ি, আমাদের যেহেতু সবকিছুতে হিমালয়ের এক্সাম্পল দিই, তাহলে হিমালয়টা কি ছিল বলো তো? হিমালয়ান সিস্টেম কিন্তু আমরা বলে বলে অভ্যস্ত, তাই না? ওর মধ্যে অনেক রেঞ্জও দেখা যায়, অনেকগুলো রেঞ্জও দেখা যায়, যেহেতু পরপর পরপর কতগুলো রিজ একই যুগের রয়েছে, সেই জন্য রেঞ্জ কথাটাও আমরা হিমালয়তে পেয়েছি, আবার সিস্টেমটাও পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার প্লেট, প্লেট টেকটনিক, দুটো ওয়ার্ডই বলেছি, এই দুটো শব্দের প্রবক্তাকে। ওয়ার্ড দুটো দিয়েছিল জেটি উইলসন, 1965 সাল, সালটা অনেক সময় প্রশ্নে আসে। কিন্তু যদি কখনো বলে যে প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক মডেল, কিংবা এই বইটি, গ্রন্থটিকে লিখেছেন, এই প্রশ্ন যদি আসে, তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে পিচো।
এক্সলি পিচো, তখন কিন্তু আর উইলসন হচ্ছে না। তো প্লেট টেকটনিক ওয়ার্ডটা দিয়েছে দেখেই আমরা সবসময় উইলসন করে দেব তা কিন্তু না। তো খেয়াল রাখতে হবে ওয়ার্ডটা দিয়েছে একজন আর মডেল দিয়েছে আর একজন। মডেল আর ওয়ার্ড এক জিনিস নয়, একটা তত্ত্ব ব্যাখ্যা করা আর দুটো ওয়ার্ড বলে দেওয়া দুটো কিন্তু আলাদা। আর এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, প্লেট টেকটনিক এই কনসেপ্টটা মানে একটা মৌখিকভাবে প্রথম যদি কেউ দিয়ে থাকে সেটা কিন্তু আলফ্রেড ওয়েগনার। এটা কিন্তু ঝট করে বইতে লেখা থাকে না, কারণ জনপ্রিয় না, তো সেইভাবে প্রতিষ্ঠিত না। কিন্তু ভালো করে তোমরা দেখো, তোমরা কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়েছো, কত সাল মনে আছে? 1912 সাল। তো যখন কন্টিনেন্টাল ড্রিফট ব্যাখ্যা হচ্ছে, মহাদেশ সরে গেছে নড়ে গেছে, তার মানেই তো প্লেটের জন্য। তো তখন কিন্তু প্লেট টেকটনিকের কনসেপ্টটা যদি ফাদার অফ প্লেট টেকটনিক বলা হয় তাহলে কিন্তু ওয়েগনারকে বলা হচ্ছে, কারণ প্লেট টেকটনিকের কনসেপ্টটা উনি দিয়েছিলেন। আর ওয়ার্ডটা দিয়েছে দেখো 1965 সাল। আচ্ছা, একটা প্লেটের শেষ অংশকে কি বলে? আমি অ্যান্সার লিখিনি। একটা প্লেট তার লাস্ট অংশটাকে কি বলে? মার্জিন, তাই তো? একটা প্লেটের শেষ অংশকে বলে প্লেট মার্জিন। অ্যাসথেনোস্ফিয়ারের গভীরতা কত? অ্যাসথেনোস্ফিয়ার লেয়ারটা কোথায় মনে পড়ছে? অ্যাসথেনোস্ফিয়ারের গভীরতা কত? বিভিন্ন অপশন দেওয়া থাকবে। তো মোটামুটি ওটা 70 থেকে বা 80 থেকে ওরা ধরে 200 পর্যন্ত। আর 80 থেকে 200 কিলোমিটার, 70 থেকে 200 কিলোমিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো এর এই রেঞ্জের মধ্যে হয়তো কিছু একটা অপশন থাকবে আর কি। এই কোশ্চেনটা একটু দেখো, এটা একটু এক্সেপশনাল। সান আন্দ্রিয়াস চ্যুতি, সান আন্দ্রিয়াস চ্যুতি কোথায় দেখা যায়? 4টে অপশন দিয়েছে। কিরাম কনফিউশনের জিনিস দেখো, মানে এটাই আমি বোঝাতে চাইছি যে কোশ্চেনগুলোতে কিভাবে কনফিউশন তৈরি হয়। সান আন্দ্রিয়াস চ্যুতি যখনই বলবে তখন কিন্তু সবাই তোমরা একটা জিনিস মনে করবে, সেটা হচ্ছে ও এটা তো চ্যুতিতে পড়েছি আমরা, প্লেট বাউন্ডারিতে পড়েছি। কোথায়? ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিতে পড়েছি। মানে আমরা সান আন্দ্রিয়াস চ্যুতি মানেই ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি মানে নিরপেক্ষ চ্যুতি। তার উদাহরণে ছোট থেকে লিখে আসছি সান আন্দ্রিয়াস চ্যুতি, কিন্তু কোথায় দেখা যায় সেটা তো আর অতটা মনে নেই। আচ্ছা, যদিও বা তোমাদের এটা মনে থাকে কারোর যে ক্যালিফোর্নিয়াতেই ছিল, মানে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতি। কেউ কেউ আবার আফ্রিকা গুলিয়ে ফেলবে। তো ক্যালিফোর্নিয়াতে সান আন্দ্রিয়াস চ্যুতি তোমার মনে পড়ে গেল এক্সাম হলে, কিন্তু অপশনের অবস্থা দেখো, ক্যালিফোর্নিয়ার উত্তরে, দক্ষিণে না পশ্চিমে, এইটা তো কনফিউশনের ব্যাপার। সঠিকভাবে একটু মনে পড়তে তো সময় লাগবে। আমরা ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতি বারবার পড়েছি, ডিরেকশনটা কি সব সময় মনে রেখেছি? রাখিনি। এর অ্যান্সারটা হচ্ছে ওয়েস্ট ক্যালিফোর্নিয়া। দুটি মহাদেশীয় পাতের মধ্যভাগের অবনমিত অঞ্চলকে কি বলে? পরের কোশ্চেনটা দেখো, মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের মাঝের অঞ্চলটাকে কি বলে? দুটো কিন্তু আলাদা। প্রথম প্রশ্নটা আমরা ম্যাক্সিমাম জনই জানি, তাই তো? তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা এখনই দিয়ে দেবে যে দুটি মহাদেশীয় প্লেটের মধ্যে যে অংশ সেটাকে বলে জিওসিনক্লাইন। এটা জিওসিনক্লাইন, কিন্তু এটা তো তাহলে জিওসিনক্লাইন না, এটা আবার কোন প্রশ্ন? মহাদেশীয় এবং মহাসাগরীয় বলেছে, দুটো আলাদা। এটার অ্যান্সার হচ্ছে জিওক্লাইন। এটা জিওসিনক্লাইন, এটা জিওক্লাইন। পরের প্রশ্ন, আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে কোন কোন প্লেটের দ্বারা? একটু অন্যরকম প্রশ্ন, তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে প্রশ্নগুলো কি, তো এই প্রশ্নগুলো কি তোমরা পড়েছো? সবাই যখন বাড়িতে পড়াশোনা করছো এগুলো কি পড়েছো? বা এই অ্যান্সারগুলো কি এক চান্সেই তোমরা পারছো? আমাকে জানাবে, কারণ সেই মতো আমি কোশ্চেন সেট করব। তাহলে আরেকটু টাফ, আরেকটু ঘোরানো পেঁচানো কোশ্চেন আনবো। তোমরা সেটা মানে আমাকে এটা বলবে যে হ্যাঁ এগুলো একদম কমন, সবকটাই আমরা পেরেছি, নাকি একটু অন্যরকম মনে হয়েছে, এটা কিন্তু বলবে। আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে কোন কোন প্লেটের দ্বারা? কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকা আর নাজকা প্লেট। নাজকা প্লেট এবং দক্ষিণ আমেরিকা প্লেট, ঠিক আছে? মহাসাগরীয় আর মহাদেশীয় এই দুটো প্লেটের কিন্তু এখানে কন্ডিশন আছে, এবং জিওক্লাইন, এদের মাঝে কিন্তু জিওক্লাইন একদমই জিওসিনক্লাইন নয়। জিওসিনক্লাইনে যেমন আমরা টেথিস পড়েছি, টেথিস জিওসিনক্লাইন, কিন্তু এগুলো কিন্তু মানে মহাসাগর আর মহাদেশ যদি থাকে দুদিকে তাহলে জিওক্লাইন বলে, জিওসিনক্লাইন বলে না। মানে কি, প্লেটের চ্যাপ্টার তোমরা যখন পড়তে বসো, স্টুডেন্টদের কথা বলছি, প্লেটের চ্যাপ্টারটা যখন পড়ছো, তোমরা যেগুলো পড়ে এক ঝলক চলে যাও, প্লেট কত প্রকার, কি কি, কটা বড় প্লেট, কটা ছোট প্লেট, প্লেট বাউন্ডারি কত প্রকার, কি কি, এইগুলো কোনোদিন পরীক্ষা আসবে না। ওগুলো সবাই জানে, একটা জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে ওই অ্যান্সার সবাই জানে।
এর ভেতর থেকে এমন একটা দেবে যেটা আমরা হাজারবার মানে ওই চ্যাপ্টার পড়েছি অথচ কিছুই চোখে পড়েনি। এই রকম ভাবে কোশ্চেনগুলো সাধারণত আসে বলে গন্ডগোল আর কি। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন, মেন সেন্ট্রাল থ্রাস্ট কোন পর্বতে দেখা যায়? মেন সেন্ট্রাল থ্রাস্ট কিংবা মেন থ্রাস্ট বাউন্ডারি, এই নামগুলো তোমরা কোন পর্বতে পেয়েছো? এগুলো কিন্তু একটা চ্যুতি, বিখ্যাত চ্যুতি, ফল্ট আর কি, বড় বড় ফল্ট, কিন্তু সেই চ্যুতিগুলো কোথায় কোন পর্বতে আছে? তো মেন বাউন্ডারি ফল্ট বা মেন সেন্ট্রাল থ্রাস্ট এই যে লিখেছি, এগুলো সবই হচ্ছে হিমালয়া। তোমরা এই যখন ভিডিও দেখতে বসবে তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে। যদি খাতা পেন নিয়ে বসো তাহলে নোট করে নেবে, আর না হলে এমনি অফ টাইমেও শুয়ে বসে কানে হেডফোন দিয়ে তোমরা এগুলো দেখতে পারো। কানে শুনলেও তোমাদের হয়ে যাবে, সবই তো পড়া আছে, একটু কানে শুনলেও দেখবে পরীক্ষার অপশন যে দিয়েছে তখন ঠিক মনে পড়ে যাবে যে হ্যাঁ এই অপশনটা ছিল। নেক্সট দেখো, এই নামটা কি শুনেছো? দেখো, গ্লেরাস থ্রাস্ট। গ্লেরাস থ্রাস্ট, মেন সেন্ট্রাল থ্রাস্ট বা মেন বাউন্ডারি ফল্টটা যাও বা পরিচিত, যেহেতু আমাদের হিমালয়ের মধ্যে পড়ছে, হয়তো পড়েওছো। গ্লেরাস থ্রাস্টটা কোন পর্বতে? এটা কিন্তু আল্পসে। সব পর্বতে এরকম বিখ্যাত বিখ্যাত কিন্তু চ্যুতি রয়ে গেছে। তো এই নামগুলো আমরা মোটেও সবসময় পড়িনি, একবারও এগুলো আমরা পড়িনি। গ্লেরাস হচ্ছে আল্পসে, সুইস আল্পসে, সুইজারল্যান্ডের, ইস্টার্ন সুইজারল্যান্ডে পড়ছে। নেক্সট কোশ্চেন, টিনটিনা থ্রাস্ট। এই নামটাও দেখো মোটেও পরিচিত নাম নয়। টিনটিনা থ্রাস্ট এটা কোন পর্বতে? রকি পর্বতে। টিনটিনা থ্রাস্ট হচ্ছে রকি পর্বতে। সব পর্বতেই বললাম একটা করে এরকম থ্রাস্ট আছে, তো এটা হচ্ছে একটা বিখ্যাত, মানে যেগুলো একটু বিখ্যাত সেই নামগুলো আমি ধরেছি, কিন্তু রকি পর্বতে কিন্তু আরও থ্রাস্টের নাম আছে। তো এইগুলো ধরেছি মানে তোমরা চ্যাপ্টারের এই জায়গাটা একটু ভালো করে পড়বে, সবগুলোই পড়ে নেবে। প্রত্যেকটা কোশ্চেন তো আমি ভিডিওর মধ্যে দিয়ে বলতে পারছি না, ইম্পর্টেন্টগুলো বলছি, আর যে জায়গাগুলো আমি টাচ করে করে যাচ্ছি তোমরা সেই জায়গাগুলো ভালো করে পড়বে, মানে রিডিং পড়বে। দেখো নেক্সট, এটা আর একটা থ্রাস্ট, সান রামন ফল্ট, এটা আছে আন্দিজে। তাই হিমালয়েরটা আমরা যেমন ভালো করে পড়বো, বাকিগুলোকেও পড়তে হবে, এখান থেকে প্রশ্ন দিতেই পারে। এরকম হঠাৎ করে একটা নাম দিয়ে দিল, তখন আমরা পাবো বাবা এই টিনটিনা নাম ভূগোলে তো কোথাও পড়েছি বলে মনে পড়ছে না। তো সেরকমভাবেই তোমরা এইগুলো পড়বে। নবীন ভঙ্গিল পর্বত গঠনের কাজ শুরু হয়েছে কোন যুগে? নবীন ভঙ্গিল পর্বত বলে এক্ষুনি উদাহরণ তোমরা দিয়ে দেবে, প্রাচীনটাও দিয়ে দেবে, প্রশ্নটা ওখান থেকে দেবে না। প্রশ্নটা দিচ্ছে যে গঠন কাজটা শুরু হয়েছে কোন যুগে। তো নবীনটা শুরু হয়েছে টার্সিয়ারি যুগে, 7 কোটি বছর আগে। টার্সিয়ারি যুগে হয়েছে নবীনটা 7 কোটি বছর আগে। তাহলে প্রাচীনটা কবে শুরু হয়েছে? তাহলে প্রাচীনটা তার মানে আরও আগে, 7 কোটিরও আগে প্রাচীনটা, সেটা তাহলে কোন যুগে শুরু হয়েছে? মেসোজয়িকের শেষ আর প্যালিওজয়িকের শুরু, মানে মেসোজয়িক শেষ আর প্যালিওজয়িক, মোটামুটি মেসোজয়িক থেকে প্যালিওজয়িক এই অপশানটার মধ্যে আমরা আসবো যে প্রাচীন ভঙ্গিল পর্বতের উত্থানটা শুরু হয়েছে। সেটা কত বছর? বলছে 22 থেকে 60 কোটি, 22 থেকে 60 কোটি বছর আগে কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত, আর 7 কোটি বছর আগে নবীন ভঙ্গিল পর্বত। এবার আবার এই প্রাচীন ভঙ্গিল পর্বতের আবার দুটো ভাগ আছে, মানে 22 থেকে 60টাকে আবার দুটো ভাগে ভাগ করেছে। দেখো কোশ্চেনের অ্যান্সারটা, বলছে 22 থেকে 30 কোটি বছর যদি পূর্বে যেগুলো হয় তাদেরকে কি বলে, আর 30 থেকে 60 কোটি বছর যেগুলো মানে অনেক পুরনো তাদেরকে কি বলে? অ্যান্সারটা দেখো, একটা হচ্ছে হার্সিনিয়ান বা ভ্যারিস্কান আর ক্যালিডোনিয়ান। মানে 22 থেকে 30 যেটা সেটা হচ্ছে হার্সিনিয়ান বলছে, আর 30 থেকে 60 যেটা বেশি পুরনো সেটা হচ্ছে ক্যালিডোনিয়ান, সেই পর্বতগুলোকে বলা হচ্ছে, মানে একটা গ্রুপ করেছে, গ্রুপের নাম। তো এই জায়গাগুলো কিন্তু আমরা ঝট করে পড়ার সময় পড়ি না, অ্যাভয়েড করে যাই। কতগুলো পর্বতের নাম লিখেছি, উরাল, অ্যাপেলেশিয়ান, আলতাই, তিয়েনশান, এই যে পর্বতগুলোর নাম লিখেছি এগুলো কি ধরনের পর্বত? কি ধরনের পর্বত? এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, কিন্তু আমরা এই নামগুলো কিন্তু একটু অফ করে যাই। প্রাচীন ভঙ্গিল পর্বত মানে আজীবনকাল আমরা একটা নামই জানি, সেটা হচ্ছে আরাবল্লী। তো আরাবল্লী তো সবাই জানে, ওই প্রশ্ন আসলে কি কেউ ভুল করবে নাকি? কেউ করবে না, কিন্তু এইগুলো আসলে গন্ডগোল একটু কিন্তু আবার ভাববো, কারণ 4টে অপশান এমন থাকবে যে অ্যাপেলেশিয়ান, আলতাই, এই পর্বতগুলো তো ঝট করে পড়া হয় না, কোনটা হবে? তো এগুলোও কিন্তু সব প্রাচীন ভঙ্গিল পর্বত। নেক্সট কোশ্চেন, হটস্পটের উপরে অবস্থিত আগ্নেয়গিরি কি?
হটস্পটের ওপরে অবস্থিত আগ্নেয়গিরি কি? এই একটা কোশ্চেন কোনো একবার এসএসসিতে এসেছিল। অপশন ছিল বিভিন্ন আগ্নেয়গিরি। তো হটস্পটের ওপর বিখ্যাত দুটোই আছে, হাওয়াই দ্বীপপুঞ্জের দুজন আছে, মৌনা লোয়া, মৌনা কিয়া, দুটো নামই কিন্তু আমরা পাই, কিন্তু মৌনা লোয়াটা বেশি পরিচিত। মৌনা লোয়া এবং মৌনা কিয়া দুটোই কিন্তু মোটামুটি হটস্পটের ওপরেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, মাউন্ট কিলিমাঞ্জারো আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে চ্যুতি রেখা। একটা চ্যুতি রেখার ওপরে কিন্তু এই আগ্নেয়গিরিটা অবস্থিত। পরের কোশ্চেন, ভলক্যানো লোকেটেড ইন মিড আটলান্টিক রিজ। মিড আটলান্টিক রিজ মানে মধ্য সামুদ্রিক শৈলশিরা। তো সেই মধ্য সামুদ্রিক শৈলশিরা যে অঞ্চলটা, সেই অঞ্চলের ওপরেও কিন্তু অনেক আগ্নেয়গিরি থাকে। তার নাম দেখবে আছে বইতে, সেই জায়গাটা ভালো করে পড়বে। তো সেখান থেকে বলছি যে ভলক্যানো লোকেটেড মানে এই জায়গার ওপর অবস্থিত একটা ভলক্যানোর নাম। তো বিখ্যাত নামটা এখানে লিখেছি, সেটা হচ্ছে সেন্ট হেলেনা, এটা বিখ্যাত। আর আইসল্যান্ডের এই দুটো আছে, হেকলা, হেলগাফেল, তো এগুলোও কিন্তু এই মিড আটলান্টিক রিজের ওপর রয়েছে। অনেক আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্টগুলোই আমরা পড়ব। এই কোশ্চেনগুলো দেখো, মাউন্ট এরাবাস কোথায় দেখা যায়? মাউন্ট এরাবাস আগ্নেয়গিরি কোথায় দেখা যায় বলে 4টে অপশন থাকবে। তাহলে এই ধরনের নামগুলো কিন্তু আমরা একটু অফ করে যাই, মানে অ্যাভয়েড করে যাই। আমরা শুধু ওই আগ্নেয়গিরির চ্যাপ্টার তোমরা যখন পড়বে, এই নামগুলো কি পড়েছো? তো ওখানে ওই ফুজিয়ামা, তারপরে ওই মৌনা লোয়া, যেগুলো একদম, তারপর স্ট্রম্বলি, মানে যেগুলো বিখ্যাত নাম ওগুলোই চর্চা করি, ওগুলোই পড়ি। কিন্তু একটু অফ নাম এই যে দিয়ে দিল মাউন্ট এরাবাস, এটা কিন্তু আন্টার্কটিকার বিখ্যাত আগ্নেয়গিরি। ক্লাস 6-এর বইতে এটাকে নিয়ে অনেক কথা আছে, ক্লাস 6-এর বইতে খুব সুন্দর আছে। মাউন্ট এরাবাস এটা আন্টার্কটিকায় অবস্থিত। এবার বলছে চীনের দাতুং, এ নামও জীবনেও শুনিনি। চীনের দাতুং কি আগ্নেয়গিরি? অপশন থাকবে, চীনের দাতুং হচ্ছে মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি মানেই আমরা একটা নামই জানি, সেটা হচ্ছে মায়ানমারের পোপো, পোপো বা পোপা যাই বলো, ওই একটাই পড়ি, একটাই উদাহরণে পরীক্ষার খাতায় লিখে এসেছি, আরগুলো তো তাকিয়েও দেখিনি। তো এই একটা নাম বিখ্যাত, চীনের দাতুং। তো আরও একটা দুটো নামের সঙ্গে আছে, সেগুলো তোমরা পড়বে। তো এই খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলো বেশি করে পড়বে, যাতে তোমরা কোনোভাবেই অপশানটা মিস না করো। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি এটা কি? ওজোস ডেল সালাডো। ভারতের সাতপুরা হচ্ছে একটি হোর্স্ট পর্বত। কি ধরনের পর্বত? হোর্স্ট। ভারতের একটা র্যাম্প ভ্যালি হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। এবার এই হোর্স্ট, র্যাম্প ভ্যালি এছাড়াও ছিল গ্র্যাবেন, রিফট ভ্যালি, এই জিনিসগুলো থেকে অনেক কোশ্চেন এসেও ছিল। কারণ এই র্যাম্প ভ্যালির বাংলাটা খুব বিখ্যাত বাংলা। র্যাম্প ভ্যালির বাংলা স্রংস উপত্যকা। ওই স্রংস উপত্যকা কি বলে একটা প্রশ্ন এসেছিল, তো আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে স্রংস উপত্যকা মনেই করতে পারছি না। তখন কিন্তু আবার ইংলিশের পোর্শনটা একটু খুলে দেখে নিলাম যে স্রংস উপত্যকার ইংরেজিটা কি। তো র্যাম্প ভ্যালি পড়ে তখন মনে পড়ে গেল। তো স্রংস নামটা একদমই মনে ছিল না। তো এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এটা কি ছিল আমি একবার বলে দিই আবার বোর্ডে তোমাদের। এই বিষয়টা আমি তোমাদের একটু আলাদা করে বলে দিচ্ছি, যাতে কনসেপ্টগুলো প্রত্যেকটা একবার ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে বেশ কিছু জিনিস লিখেছি আমি, মানে এই রিলেটেড, এগুলো কিন্তু কনফিউশনের জায়গা। যতই সহজ হোক, বা ক্লাস 8 থেকে তোমরা এটা পড়েছো, তাও কিন্তু প্রশ্নের উত্তর করার সময় আমরা কনফিউশনে পড়ে যাই। এই যে টার্মগুলো তোমরা সবই পড়েছো, দেখো এটা হচ্ছে হোর্স্ট। হোর্স্ট হচ্ছে প্যারালাল নর্মাল ফল্ট হতে হবে। নর্মাল ফল্ট তো বটেই, নর্মাল ফল্ট তোমরা জানো স্বাভাবিক চ্যুতি। সেটা আবার যদি প্যারালাল হয়, তাহলে মধ্যভাগে ভূমি উত্থিত হয়ে যেটা তৈরি করছে সেই অংশটা হচ্ছে হোর্স্ট। কিন্তু হোর্স্ট মানেই স্তূপ পর্বত না। হোর্স্ট তো স্তূপ পর্বত হতে পারে ক্যাটেগরি যদি মেলে, মানে হোর্স্টের উচ্চতা হতে হবে অনেক বেশি, এক্সটেনশন হতে হবে বেশি, মাথাটা ফ্ল্যাট হবে, চারপাশে খাড়া ঢাল হবে, দুই পাশে আবার গ্রস্ত উপত্যকা থাকবে। এতগুলো কন্ডিশন ম্যাচ করলে তবে হোর্স্টকে আমি বলবো স্তূপ পর্বত। ব্লক মাউন্টেন বিভিন্নভাবে হতে পারে, আবার তির্যক চ্যুতি এরকম ভাবে একটা ছবি বইতে থাকতো, এরকম মানে আমরা ছবি যে সবসময় এরকম সোজা করে আঁকতাম তা না, এরকম তির্যক ভাবেও কিন্তু থাকতো। ছবিটা মনে করো যে এই যে চ্যুতির রেখাটা মানে তির্যক চ্যুতি, তির্যক ভাবে উঠেছে, সেভাবেও স্তূপ পর্বত হয়। তাহলে হোর্স্টের সঙ্গে ডিফারেন্সটা কি? হোর্স্টে হবে হচ্ছে প্যারালাল নর্মাল ফল্ট, তবে হবে হোর্স্ট। হোর্স্ট যদি সব কন্ডিশন ম্যাচ করে, মানে অনেক বেশি উচ্চতা বিস্তার হয়, তবে গিয়ে হবে ব্লক মাউন্টেন।
তাহলে সব হোর্স্ট মানেই ব্লক মাউন্টেন নয়। আমাদের সাতপুরা কিন্তু হোর্স্ট ব্লক মাউন্টেন, মানে হোর্স্টের সাথে ব্লক মাউন্টেন। আচ্ছা, এবার গ্র্যাবেন তাহলে কি? গ্র্যাবেন বলছে নর্মাল ফল্ট কিন্তু সাবসিডেন্স করবে, মানে নর্মাল ফল্ট মানে কি? স্বাভাবিক চ্যুতি, অর্থাৎ বসে যাচ্ছে। এরকমভাবে যদি বসে যায়, বসে গেলেই তো দুই পাশটা অটোমেটিক উঁচু হয়ে যাচ্ছে, তখন আমরা বলি দুই পাশে স্তূপ পর্বত, মধ্যভাগে ভূমিটা বসে গেছে। কিন্তু এখানে যখন নর্মাল ফল্টের মধ্যভাগটা বসে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা গ্র্যাবেন বলছি। আর এর ঠিক উল্টোটা কিন্তু হয়ে যাচ্ছে র্যাম্প ভ্যালি। তার মানে দেখো, এই যে র্যাম্প ভ্যালি, রিফ্ট ভ্যালি, এগুলোও কিন্তু সব গ্র্যাবেনেরই টাইপ। গ্র্যাবেন মানেই মানে ভূপৃষ্ঠের একটা অংশ সাবসাইড করছে, মানে বসে যাচ্ছে। চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ, সবই চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ। তো চ্যুতির মধ্যভাগ যদি বসে যায়, তো সেখানে আমি যখনই উপত্যকা পাবো, সেই উপত্যকা মানে চ্যুতি এলাকার উপত্যকা মানেই আমি বলে দিচ্ছি গ্র্যাবেন। কিন্তু গ্র্যাবেনের আবার ভ্যারাইটি আছে। তো এটা হচ্ছে গ্র্যাবেন, যেটাকে গ্রস্ত উপত্যকা বলছি। নর্মাল ফল্টের মধ্যভাগটা বসে যাচ্ছে। কিন্তু যদি রিভার্স ফল্ট হয়, রিভার্স ফল্ট মানে তোমরা জানো কম্প্রেশন, মানে এই যে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে যখন নামছে দুপাশে ছড়িয়ে যাচ্ছে, এক্সটেনশন হচ্ছে। কম্প্রেশন মানে কি? যদি রিভার্স ফল্ট হয়, মানে এরকমভাবে উঠে যাচ্ছে ব্যাপারটা। রিভার্স ফল্ট মানে কি? এরকমভাবে উঠে যাচ্ছে ভূমি, এ উঠে গেল, এ উঠে গেল, এই উঠে যাচ্ছে, এরকম উঠে যাচ্ছে। তার ফলে তো একটা জায়গা নিচু হয়ে গেল অটোমেটিক। দুপাশ যদি উঠে যায় তাহলে তো নিচু হয়ে গেল। তো উঠে গেলে তো ভূপৃষ্ঠ মানে কি বলে ওটাকে, সংকীর্ণ হয়ে যায়, মানে কম্প্রেশন হয়। এক্ষেত্রে তো এক্সটেনশন হচ্ছে না, তো এই কম্প্রেশন হচ্ছে এবং রিভার্স ফল্ট হচ্ছে। এক্ষেত্রে যে নিচু ভূমিটা হচ্ছে সেটা কিন্তু আমার র্যাম্প ভ্যালি। তো ওই বাংলায় যখন অপশান থাকবে, এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। তাহলে রিফ্ট ভ্যালি কি? এটা কিন্তু আবার একটু আলাদা। রিফ্ট ভ্যালিতে কোনো আপ ডাউন ব্যাপারটা খাটছে না। এখানে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি মনে করো তোমরা, মানে একটা ফল্ট লাইন, সেই ফল্ট লাইনের এই পাশটা এদিকে চলে যাচ্ছে, এই পাশটা এদিকে চলে যাচ্ছে, দ্যাট ইজ এক্সটেনশন। ডাইভার্ট, দুটো ভূপৃষ্ঠের অংশ চ্যুতি বরাবর যখন দুদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর এই ঘটনাটা খুবই ঘটে। তো দুটো যখন ডাইভার্ট হয়ে যাচ্ছে, এক্সটেনশন, ডাইভার্ট হয়ে যাওয়া মানে তো এক্সটেনশন, মানে ভূপৃষ্ঠ অনেকটা ছড়িয়ে যাচ্ছে আর কি। তো তখন মধ্যভাগে একটা সরু সংকীর্ণ উপত্যকা হয়। সবই ভ্যালি, ডিফারেন্স আছে। গ্র্যাবেন যত চওড়া, যত বিস্তৃত, গভীরতা যা বলো না কেন, এই রিফ্ট ভ্যালি হয়তো অতটা নয়, এটা একটা সংকীর্ণ চ্যানেলের মতো। কিন্তু এও তো ভ্যালি, চ্যুতির ফলে গঠিত মানে উপত্যকা, তো সেই তো গ্রস্ত উপত্যকা। কিন্তু এটা রিফ্ট ভ্যালি, এটা রিফ্ট ভ্যালি, দ্য গ্রেট রিফ্ট ভ্যালি আমরা পড়ি বারবার। তো সেখানেও কিন্তু ওই একই কারণ। ধরো তোমাদের এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, রিফ্ট ভ্যালি রিলেটেড বা দ্য গ্রেট রিফ্ট ভ্যালি সৃষ্টির কারণ, এরকম একটা কিছু দিল। তো সবাই কি লিখবে? রিফ্ট ভ্যালি। রিফ্ট ভ্যালি মানে গ্রস্ত উপত্যকা। তো কেন না দুটো অংশ বসে গেছে, মানে দুপাশ উঠে গেছে, মধ্যভাগ বসে গেছে, এই ধরনেরটাই তো মাথায় আগে আসবে। কিন্তু না, রিফ্ট ভ্যালি মানে কিন্তু এক্সটেনশন হয়েছে আর ডাইভার্ট হয়েছে দুটো অংশ, তাই মধ্যভাগে রিফ্ট ভ্যালি সৃষ্টি হয়েছে। তাহলে সবই চ্যুতির ফলে সৃষ্টি হয়েছে, কিন্তু পার্থক্য আছে। ওই পার্থক্যের জায়গাগুলো তোমাদের পড়তে হবে। তো বুঝতে পারছো, শুধু রিডিং পড়ে গেলে ব্যাপার না। রিডিং পড়ার সময় সময় বিশেষ বিশেষ জায়গাগুলো একটুখানি অবশ্যই নজরে রাখবে বা নোট ডাউন করবে। এরকমভাবে নোট ডাউন করতে পারো, অত ডিটেলে লেখার দরকার নেই। যেটা মনে রাখার দরকার সেইটা নোট ডাউন করলে তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মহীখাতের কোন অংশে মালভূমি সৃষ্টি হয়? মহীখাত থেকে তো সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত, কিন্তু মালভূমি সৃষ্টি হয় মহীখাতের একটা পার্ট থেকে, সেটা হলো মিডিয়ান মাস। মহীখাতের যে মাঝখানে মিডিয়ান মাস বলে অংশ থাকে, সেটা কিন্তু অনেক সময় মালভূমি সৃষ্টি করে। আচ্ছা, হিমালয় আর কুয়েনলুন পর্বতের মাঝে কোন মালভূমি আছে? হিমালয় আর কুয়েনলুন পর্বতের মাঝে আছে তিব্বত মালভূমি, যেটা সব থেকে বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি। বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি কিন্তু তিব্বত মালভূমি। বৃহত্তম সিল্ড মালভূমি, পৃথিবীর বৃহত্তম সিল্ড মালভূমি। সিল্ড মনে পড়ছে, সব থেকে পুরনো মালভূমি, মহাদেশীয় মালভূমি হবে এবং অনেক পুরনো। তো সেইগুলো হচ্ছে প্রায় 100 বছরের ওপরের, শক্ত, অনেক বেশি শক্ত, অনেক বেশি পুরনো, যেগুলোর ওপরে সেইভাবে আর ভূ আলোড়নের প্রভাব পড়েই না, সেগুলো হচ্ছে সিল্ড মালভূমি। তো যত সিল্ড আছে সবই মালভূমি, কিন্তু সব মালভূমি সিল্ড নয়, এরকম একটা প্রশ্ন তোমরা পড়েছিলে। তো সেই সিল্ড মালভূমি সব থেকে বড় কোনটা? সাইবেরিয়া সিল্ড হচ্ছে সবচেয়ে বড়।
আর ভারতের উন্নত সমভূমি, ভারতের উন্নত সমভূমি কোনটা বলে অপশন থাকবে। তো পূর্ব উপকূলটা হচ্ছে ভারতের উত্থিত উপকূল কিংবা উন্নত সমভূমি। পূর্ব উপকূলটা কিন্তু মানে নিচু ছিল, আস্তে আস্তে মানে উঁচু হয়ে তৈরি হয়েছে। একটা সিম্পল কোশ্চেন দেখো, প্লেটের পুরুত্ব কত? এবারের মাদ্রাসা পরীক্ষাতে সম্ভবত এই কোশ্চেনটা ছিল। প্লেট কতটা চওড়া এমন অপশান দিয়েছে। আবার দেখছিলাম অনেকে এটা নিয়ে একটু কনফিউশন ছিল আশেপাশে যারা পরীক্ষা দিচ্ছিল। 10 মিটার, 100 মিটার, 1000 কিলোমিটার, 100 কিলোমিটার, এভাবে অপশান ছিল। সবই 10-এর ঘরের ব্যাপার। তো অ্যান্সার হচ্ছে 100 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভূ অভ্যন্তরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি পায় কত গভীরতায়? কতটা ভেতরে গেলে 1 ডিগ্রি টেম্পারেচারটা বৃদ্ধি পায়? 33 মিটার গভীরতায়। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব কত? আমরা কিন্তু আপাতত আর্থ ইন্টেরিয়ার চ্যাপ্টারটা রয়েছি। পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5। আমরা মোটামুটি এটা জানি, সবাই এটা পড়েছি। পৃথিবীর কেন্দ্রে ঠিক কত? কেন্দ্র কত, কেন্দ্রের কাছে কত, বিভিন্ন রকমের মান আছে। তো কেন্দ্রে হচ্ছে মোটামুটি 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি, 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। নেক্সট কোশ্চেন, মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত? মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত? মহাসাগরের আর মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা আলাদা, কিন্তু এক্স্যাক্টলি কত বলেই যে অপশান দিয়ে দেবে তখন সঠিকটা আমাকে লিখতে হবে। 60 কিলোমিটার। অ্যান্সার 60 কিলোমিটার। এবার বলছে লিথোস্ফিয়ারের গভীরতম স্থান। প্রশ্নটা দেখো, অ্যান্সারটা সবাই জানো, যারা ভিডিও দেখছো আমি বলবো অ্যান্সারটা সবাই জানো, কিন্তু কোশ্চেনটা এমনভাবে দিয়েছে লিথোস্ফিয়ার, সঙ্গে সঙ্গে তো তোমরা গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের চ্যাপ্টারে চলে গেছো। তো লিথোস্ফিয়ারের গভীরতম স্থান একটু চিন্তা ভাবনা করছো। তো সেই লিথোস্ফিয়ারের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাত। এটা হচ্ছে মারিয়ানা খাত এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোন স্তরে ম্যাগনেটিক ফিল্ড দেখা যায়? এটাও ছিল এবার মাদ্রাসায় সম্ভবত প্রশ্ন। পৃথিবীর কোন স্তরে ম্যাগনেটিক ফিল্ড দেখা যায়? এখানেও কনফিউশন। কেন্দ্রমণ্ডলে দেখা যায় আমরা সবাই জানি, কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল না বহিঃকেন্দ্রমণ্ডল। অনেকেই কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল করে ফেলে যে ওইখানেই ম্যাগনেটিক পাওয়ারটা বোধহয় সব থেকে বেশি। না, ম্যাগনেটিক ফিল্ডটা থাকে কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডলে, অন্তঃকেন্দ্রমণ্ডলে থাকে না। বহিঃকেন্দ্রমণ্ডলেই একটু সেমি লিকুইড থাকে, পদার্থগুলো অতটা কঠিন থাকে না, ওখানে চাপ তাপ সব কিছু একটু কম, মানে কেন্দ্রের থেকে কম। তো সেই জন্য সেখানে কিন্তু ওই ম্যাগনেটিক ব্যাপারটা লক্ষ্য করা যায়। নেক্সট একটা কোশ্চেন দিলাম, গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি আছে? বিযুক্তি রেখা তোমরা সবাই পড়েছো, এটা আশা করি ভুল হওয়ার কথা না। তো এভাবে বলে দিল যে গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি? গুরুমণ্ডলের মধ্যে মানে ওর ভেতরের যে দুটো লেয়ার প্রোফেসিমা নিফেসিমা তার কথা বলতে চাইছে। তো এটা হচ্ছে রেপিডটি, এর অ্যান্সার হচ্ছে রেপিডটি। আমি অ্যান্সারগুলো কিন্তু পাশে পাশে সবগুলো লিখিনি, মুখে বলে দিচ্ছি, কারণ তোমরা প্রশ্নটা দেখে একটু নিজেরা চিন্তা করার একটা সুযোগ পাবে নিজেদের মনে আছে কিনা। তো আমার জন্য মুখে বলছি, নাহলে আমি হাত দিয়ে চেপে ধরে রাখছি। আগেই চোখে অ্যান্সারটা পড়ে গেলে কিন্তু পড়াশোনার রিভিশন কিছুই হবে না, ওই জন্য আমি একটু চাপা দিয়ে বলছি বা অ্যান্সারগুলো অফ করে রেখেছি। ভূত্বকে অক্সিজেন আছে কত পার্সেন্ট এলাকায়? ভূত্বকে তো অক্সিজেন প্রচুর আছে, কত পার্সেন্ট এলাকায় আছে? 47%। অ্যান্সার 47%। হাওয়াই দ্বীপপুঞ্জের পাতলা লাভাটাকে কি বলে? হাওয়াই দ্বীপপুঞ্জে পাতলা লাভা আগ্নেয়গিরি দিয়ে বেরোয়, সেই লাভাটাকে বলে পা হো হো। পড়েছো? এখন হয়তো মনে পড়লো। পা হো হো আর একটা ছিল আ আ, দুটো নাম ছিল। ঘন লাভাটাকে বলে আ আ আর পাতলাটাকে বলে পা হো হো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ক্রাকাতোয়া কি আগ্নেয়গিরি? ক্রাকাতোয়া তো পড়েছো, তো ক্রাকাতোয়া কি ধরনের আগ্নেয়গিরি? এরকম প্রশ্ন কিন্তু দিয়ে দেয়, মানে ইন্ডিভিজুয়াল একটা আগ্নেয়গিরির নাম দিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, ক্রাকাতোয়া হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। আচ্ছা, সেন্ট পিয়ের শহরটা ধ্বংস করেছিল কোন আগ্নেয়গিরির অগ্নুৎপাত? সেন্ট পিয়ের, মাউন্ট পিলি। মাউন্ট পিলি কিন্তু থেকে এটা যে এমন অগ্নুৎপাত হয়েছিল 1902 সম্ভবত, তো এই শহরটা ধ্বংস হয়ে গেছিল। এবার বলছে স্কোরিয়া কি কাজে লাগে? স্কোরিয়া কি আগে মনে করো, যে স্কোরিয়া কি কাজে লাগে? কোথায় ছিল স্কোরিয়া নামটা? অগ্নুৎপাতের চ্যাপ্টারেই ছিল, এক ধরনের সেই পাইরোক্লাস্ট আর কি স্কোরিয়া।
তো স্কোরিয়াটা কি কাজে লাগে বলে অপশন দিয়ে দিল। মনে রাখবে এটা উদ্যানের কাজে লাগে, বাগান করা, মানে চাষবাস এইসব গাছপালা লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কারণ স্কোরিয়াতে অনেক ছোট ছোট ছিদ্র থাকে যার মধ্যে জল থাকে, ভালো এয়ার ভালো থাকে, তো সেটা উদ্যানের পালনের ক্ষেত্রে কিন্তু স্কোরিয়াটা কাজে লাগানো হচ্ছে। লাস্ট নাম্বার 50 কোশ্চেন, বিশ্বের বৃহত্তম সক্রিয় গিজার, এটা সবাই জানো, সহজ দিয়ে শেষ করছি। বিশ্বের বৃহত্তম সক্রিয় গিজার কোনটা? ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার, সক্রিয় গিজার, আর ওই জাতীয় উদ্যানের মধ্যে কিন্তু ওটা রয়েছে, যেটা ইয়েলোস্টোন পার্ক। তো 50টা কোশ্চেন আজকে আলোচনা করলাম, এইভাবে করলাম, মানে শুধু কোশ্চেন দিয়ে দিইনি তোমাকে ভিডিওতে যে অ্যান্সার তোমরা নিজেরা করে নাও, তাহলে তো হবে না, অ্যান্সারগুলো তো আবার মেলাতেও হবে। তো আমি এভাবে করলাম যে অ্যান্সারগুলো কিছু কিছু লিখেছি, কিছু লিখিনি, কিছু চেপে ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, এবং প্রত্যেকটা কোশ্চেন বলার সময় ওই রিলেটেড একটু বিভিন্ন জিনিসপত্র একটু মুখে বলেও দিলাম, যাতে ওই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার হয়ে যায়। আর এই যে সব জায়গা থেকে কোশ্চেনগুলো দিয়েছি, সেই জায়গাগুলো তোমরা বই খুলে সেই চ্যাপ্টারগুলো ভালো করে খুঁটিয়ে রিডিং পড়ো, কারণ আমি তো কয়েকটা কোশ্চেন এক্সাম্পল হিসাবে দিলাম। এই যে এই জায়গাগুলো ধরেছি, মানে তোমরা এই অগ্নুৎপাতের এই চ্যাপ্টারের এই বিশেষ জায়গাগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়বে। ওই কত প্রকার অগ্নুৎপাত হয় ওটা পড়ে লাভ নেই, ওটা প্রশ্নে আসবে না। অগ্নুৎপাতের মধ্যে কোন এক্সেপশনাল নাম আছে, কোন পাথরটার কি নাম, কোনটা থেকে কি হয়েছিল, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা বেশি পড়বে। তাহলে এই ছিল আজকে ফার্স্ট ভিডিওতে বেশ কিছু কোশ্চেন জিওটেকটনিক পার্ট থেকে তোমাদের সাথে আলোচনা। তো তোমরা আমাকে জানিও এগুলো হেল্পফুল কিনা, বা এরকম বিভিন্ন চ্যাপ্টারের থেকে তোমরা কোশ্চেন চাইছো কিনা। একদম কমন কোশ্চেন যে সাইকেল অফ ইরোশন মডেলটি কে দিয়েছে, ডেভিস, এই যে কমন প্রশ্ন, এগুলো যেমন থাকবে না তা না, কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি থাকবে যেগুলো একটু কনফিউশন বেশি হবে, বা আমরা একটু মানে সহজ প্রশ্ন অথচ আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এই ধরনের প্রশ্নই কিন্তু বেশি থাকে। তো এই জায়গাগুলো আজকের ভিডিওতে করলাম, একটা ভিডিও লেন্দি করা তো সম্ভব না, যাতে তোমরা তোমাদের অফ টাইমে, সারাদিন পড়বে তো অফ টাইমে ভিডিওগুলো দেখবে, একটু শুনবে, তাহলে আরও কিছু কোশ্চেন তোমাদের একটু রিভিশন হবে। এই জন্যই ভিডিওগুলো করা, অনেকের অনেক দিনের রিকোয়েস্ট ছিল, তো সেটাই চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা জানিও, লাইক করো বা কমেন্টে জানিও, তাহলে আমি এরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করব। না হলে চ্যানেলে তো আমি জিওগ্রাফি, থিওরি, প্র্যাকটিক্যাল রিলেটেড ভিডিওই দিই, তো এই কম্পিটিটিভ এক্সামের জন্য এরকম রিকোয়েস্ট এসেছে বলে করলাম। যদি তোমাদের প্রয়োজন হয় তবেই আমি এই ভিডিও আরও বানাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশান নাও, যে কোনো পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও কিছু আপলোড করার সঙ্গে সঙ্গে। তাহলে আজকে টেকটনিক পার্টি আলোচনা করা থাকলো, নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।